সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার অনুষ্ঠান এটি নিউজে আনোয়ার ইস্পাত নিউজ আওয়ার এক্সট্রা। আর সাম্প্রতিক সময় যে বিষয়টি আবারও আলোচনা সেটা হলো ক্রিকেট। আমরা গত কয়েক সাম্প্রতিক বছরগুলোতে আমরা যদি দেখি যে বিষয়টি পুরো জাতিকে এক করে ফেলে সেটি হলো ক্রিকেট। আমরা ক্রিকেটে হাসি, ক্রিকেটে কাঁদি, ক্রিকেটে আমাদের আবেগের একটা বড় উৎস হয়ে দাঁড়িয়েছে। এশিয়া কাপের ফাইনালে আবারও উঠেছে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত। আগামীকাল মরুর বুকে আবারও সেই ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। আমরা সেই ফাইনাল ম্যাচের আগে এই ক্রিকেট নিয়ে কথা বলবার জন্য আজকে নিউজ আওয়ার এক্সট্রায় 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমে একটু পরিচয় করে দিই যে কারা আছেন আমাদের সঙ্গে। আজকে আছেন আমাদের সঙ্গে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সাইদুর রহমান শামীম, রয়েছেন ক্রীড়া লেখক লিয়াকত আলী ভূঁইয়া। তিনজনকেই ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবার জন্য। এবং রোড টু ফাইনাল, এশিয়া কাপের ফাইনাল, এটি আমাদের আলোচনার বিষয়। এবং আমরা এই খুঁটিনাটি আলোচনায় যাবার আগে একটু ভূমিকা আলোচনা শুনবার জন্য যেতে চাই হাবিবুল বাশার সুমন আপনার কাছে। কালকের ম্যাচে আমাদের কি প্রত্যাশা, নতুন করে বলবার কিছু নেই, সেটা আমরা জানি। কিন্তু এবারের এশিয়া কাপে বাংলাদেশের যদি আমরা একটু টাইমলাইনটা যদি আপনার কাছে একটু বিশ্লেষণ শুনতে চাই, যে আপনার কাছে কেমন মনে হলো বাংলাদেশ দলের পারফরমেন্স, কোনটি আসলে ভালো দিক, কোনটি দুর্বল দিক, কোনটি মনোযোগ দিতে হবে, একটু ছোট করে আপনার বিশ্লেষণটা শুনে আলোচনা শুরু করতে চাই। এবার এশিয়া কাপ যদি দেখেন, আমাদের কিন্তু অনেক কিছুর সাথে লড়তে হয়েছে। ওয়েদার কন্ডিশন খুব কঠিন ছিল, আমাদের সূচিটাও আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। আমরা দুবাইতে মনে একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছি, বাকি সবগুলি খেলা আমাদের আবুধাবিতে যে খেলতে হয়েছে, যেটা আপনি জানেন যে প্রায় 1.5 ঘন্টা যেতে লাগে, আসতে এরকম 2 ঘন্টা, 1.5 ঘন্টা পরে 2 ঘন্টা লাগে। ব্যাক টু ব্যাক ম্যাচ ছিল। তো অনেক, প্লাস আমাদের সবচেয়ে বড় সমস্যা ছিল এবার ইনজুরি। আমাদের দলের নিয়মিত যে খেলোয়াড় তারাই ইনজুর হয়ে গেছেন। তামিম ইকবাল শুরুতেই চলে গিয়ে ইনজুর হয়ে গেলেন। তারপরে লাস্ট ম্যাচে সাকিব আল হাসান খেলতে পারেনি, যে লাস্ট গতকাল যে ম্যাচটা ছিল ফাইনাল, সাকিবকে ছাড়াই খেলতে হচ্ছে। আমাদের মূল একাদশের মূল 2 জন খেলোয়াড়কে বাদ দিয়ে আমাদের খেলতে হয়েছে। বাট সোফার অনেকে কিন্তু বলছেন বাংলাদেশ এই এশিয়া কাপে আসলে খেলেনি। বাট আমি কিন্তু বলি যে বাংলাদেশ খুব একটা খারাপ খেলেনি। দেখুন, যে ম্যাচটা আপনার সাথে আমরা হেরেছিলাম, সেই ম্যাচটা আপনারা জানেন যে আমাদের ব্যাক টু ব্যাক ম্যাচ থাকার কারণে আমরা মূল দল খেলানি। আমাদের লক্ষ্যটা পরের ম্যাচে ছিল, সেটার জন্য আমরা অনেক কিছু করতে, আমাদের গেম প্ল্যানটাও ঠিক ওইভাবে সাজিয়েছিলাম। তো সব মিলে কোনটাই কাজে লাগেনি। আফগানিস্তান ম্যাচটা টিমটা ওরকম করতে, আফগানিস্তান ম্যাচটা খারাপভাবে হেরেছিলাম, পরের ম্যাচটা আমরা আসলে ওই প্রভাবটা পরের ম্যাচটা পড়েছিল। বাট তাছাড়া বাংলাদেশ কিন্তু খুব খারাপ খেলেনি বলবো না। আপনার এইবার এশিয়া কাপে যদি দেখেন, এখন দলগুলির মধ্যে কিন্তু ব্যবধান কমে আসছে, খুব বেশি ডিফারেন্স কিন্তু নেই, সব দলই কিন্তু সমান সমান। আর সোফা সো গুড। বাংলাদেশের দলের যে শারীরিক ভাষা ছিল, যে অ্যাটিটিউড ছিল এই বছর এই টুর্নামেন্টটাতে, আমি কিন্তু খুব খুশি। আমি যেভাবে ফাইনালে এসেছে, ভালো খেলেই কিন্তু এসেছে। সবাই বলবে যে বাংলাদেশের কষ্ট হয়েছে, বাট অ্যাট দ্য এন্ড কিন্তু বাংলাদেশ ফাইনাল খেলছে। লাস্ট 3টে এশিয়া কাপের 3বারই কিন্তু আমরা ফাইনাল খেলছি। তো আমার মনে হচ্ছে বিগ অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ। আপনি যে কথাটি আসলে বললেন সেই প্রসঙ্গটা, প্রতিটি পয়েন্ট আবার আপনার কাছে বিস্তারিত শুনতে আবারও ফিরবো আপনার কাছে। কিন্তু আপনি যে কথাটি বললেন যে বাংলাদেশ দল বেশ কয়েকবার ফাইনাল খেলেছে, এই প্রসঙ্গটা নিয়ে আমি সাইদুর রহমান শামীম আপনার কাছে যেতে চাই। যে বাংলাদেশ দল যেরকম বেশ কয়েকবার ফাইনাল খেলেছে এবং ফাইনালে কিন্তু হেরেও গেছে, সেখানে কিন্তু টেম্পারমেন্টের একটা কথা বারবার উঠে এসেছে। আবারও ফাইনাল না, আবারও ফাইনাল। এবং এই যে অনেকে মনে করতেছে এই টুর্নামেন্টে সোফার বাংলাদেশ যেভাবে খেললো, অনেকে কিন্তু অনেক বড় কিছু মনে করতেছে। বাট আমি পার্সোনালি মনে করি যে আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, তাহলে গত 4 আসরের এশিয়া কাপের মধ্যে আমরা 3বার ফাইনাল খেলেছি। আর এই 2018 সালে আমরা খেলেছি 13টা ওয়ানডে ম্যাচ, তার মধ্যে 8টা জিতেছি। আমরা যে একটা রাইজিং পাওয়ার হচ্ছি বা আমরা যে ভালো একটা টিম হচ্ছি, সেটা কিন্তু আজকে এই টুর্নামেন্টের মাধ্যমে বোঝা যাচ্ছে না, সেটা 2012 থেকেই শুরু হয়েছে। তো সুতরাং বাংলাদেশ যে ফাইনাল খেলবে, আপনি যদি এই প্রি টুর্নামেন্ট একটা অনুমান বা একটা অ্যানালিসিস করেন, বাংলাদেশের ফাইনালি খেলা উচিত। বিকজ আপনি অন্য অন্য টিমের অবস্থা দেখেন, ভারত ছাড়া পাকিস্তান, শ্রীলঙ্কা যে টিম, তাতে বাংলাদেশের সাথে তাদের টেকার কথা না। আর বাংলাদেশ ইদানিং কালে গত 2-3 বছর বা 5 বছর যাবৎ এইসব রিজিয়নে যে সব টুর্নামেন্ট হয়, বাংলাদেশ ফাইনাল খেলে বা ভালো রেজাল্ট করে। আপনি মার্চে যদি নিরাজ ট্রফিটা দেখেন শ্রীলঙ্কায়, যদিও ফরম্যাট ভিন্ন, T20, বাট বাংলাদেশ কিন্তু ফাইনাল খেলছে, শ্রীলঙ্কাকে 2বার হারিয়ে ফাইনাল খেলেছে। ফাইনালে আমরা খুব আনফরচুনেট আমরা জিততে পারিনি, বাট আমরা সম্ভাবনা তৈরি করেছি। আমরা গত 2-3টা গত কয়েক বছর আসলে বাংলাদেশ ফাইনাল খেলে কিন্তু আসলে প্রত্যাশার জায়গাটা ওখানে নিয়ে গেছে। এটি আমার প্রশ্ন না। আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ ফাইনালে গিয়ে একদম শেষ চূড়ান্ত যে সাফল্য, সেখানে গিয়ে একটু হয়তো পরীক্ষায়, এটা হলো উইনিং হ্যাবিট। মনে করেন এখানে বাংলাদেশ এক সময় কিন্তু মিনস ছিল,
উঠে আসছে, বাংলাদেশ মানে নিজেদের ক্যাপাবিলিটি দেখাচ্ছে। মাঝে মধ্যে একটু এই যে উইনিং হ্যাবিট যেটা বলেন, যে বড় বড় টুর্নামেন্টে আপনি দেখবেন অস্ট্রেলিয়া বা অন্যান্য টিম, তারা অনেক সময় হ্যাবিট থাকে, টেম্পারমেন্ট ভালো থাকে, তারা ওইসব অর্থ গুলা অতিক্রম করতে পারে। বাংলাদেশ পারতেছে না, বাট আমি আশাবাদী আগামী 24 ঘন্টার মধ্যে হয়তো বাংলাদেশ বেটার, আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। 2 বার হেরেছি, থাকতেন তো জিততেও পারে। না, নিশ্চয়ই আমরা সেই আশাটি আসলে করতে চাই, এবং কি 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 বিষয়ে মনোযোগ দেবার আছে সেটি আপনার বিশ্লেষণ শুনতে চাইবো। আমরা একটু লিয়াকত আলী ভূঁইয়া আপনার কাছে শুনে আসতে চাই যে দুটি সমস্যার কথা হাবিবুল বাশার সুমন যেমন উল্লেখ করলেন, যে একটি হচ্ছে কন্ডিশন, মরুর বুকে একটি প্রায় রুক্ষ একটা আবহাওয়া এবং সেখানে প্রচন্ড গরমের মধ্যে খেলা, এবং আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশ দলে যে দুজন প্রধান ভরসা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল, এই দুজনের অনুপস্থিতি বাংলাদেশ দলের এই পর্যন্ত মানে ফাইনালে কিন্তু আবারও উঠলো। আপনি এটাকে কিভাবে বিশ্লেষণ করতে চাইবেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, আমি এটা আমার বক্তব্য দেওয়ার আগে আমি প্রথমে একটু বলে আমি আপনার উত্তরগুলো দিচ্ছি। আমি প্রথমে বলবো তামিম ইকবালের কথা। তামিম ইকবাল যে সাহসী ভূমিকা রেখেছে, শুধু মানে ক্রিকেটারদেরকে কিন্তু এগিয়ে নেয়, আমি মনে করি সারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছে এই তামিম ইকবালের ব্যাট এবং গ্লাভস। আমি অনুরোধ করব, এখানে আমাদের ক্রীড়া লেখক আছে, আমাদের হাবিবুল বাশার সুমন আছে, তামিম ইকবালের ব্যাট এবং গ্লাভসকে আমাদের ঢাকা মিউজিয়ামে রাখা উচিত। আমি এটা অনুরোধ করবো, তারাও যেন এই ব্যাপারে একবার আমি আমার একটা লেখা শুরু করছি এটা নিয়ে, এবং আমি আশা করবো আমার সাথে যেন সবাই একমত হয়। আচ্ছা, আপনার প্রশ্ন যেটা হাবিবুল বাশা বললেন যে কন্ডিশনের কথা, আমি একটু তার সাথে ডিফার করি। এই জন্য ক্রিকেটাররা কিন্তু সব জায়গায় খেলতে হবে, মরুভূমিতেও খেলতে হবে, আবার ওই শীতের দেশেও বরফের দেশেও খেলতে হবে, সব জায়গায় ঘুরে ঘুরে খেলতে হবে। এখানেও কিন্তু অস্ট্রেলিয়ানরা এসে খেলে, নিউজিল্যান্ডের লোকেরা। এক সময় তো আপনি জানেন সারজা ছিল ক্রিকেটের মনে হয় তথ্য করে, মানে একেবারে সুচিতা কন্ডিশন তো আমরা অনেক সময় অনেক ঠান্ডার মধ্যে খেলি, খেলতে হবে, সূচি এবং সেই জায়গায় আমি একমত। অবশ্যই সুচিটা আমাদের জন্য ইয়ে ছিল। আর দ্বিতীয় প্রশ্ন কোনটা ছিল? আপনি আরেকটা কি প্রশ্ন করছিলেন? আমাদের আরেকটা প্রশ্ন ছিল যে একটা তো বলছিলাম, দেখেন এটা কিন্তু আমাদের জন্য কিন্তু একটু হলো ভালো খবর। এই জন্য বলবো, দুঃখের খবর অবশ্যই আমরা দোয়া করি তামিম সাকিব দুজনে ভালো হয়ে আসুক, কিন্তু এটা আমাদের জন্য ভালো খবর কি আমরা এখন থেকে শুরু করছি যে আমরা আমাদের নতুন জেনারেশনকে আমরা খেলতে অভ্যস্ত করবো। এখান থেকে আমরা কিন্তু একজন প্লেয়ার কম হলেও পাচ্ছি, যেটা মিঠুনে দেখছেন 2টা ম্যাচ কিন্তু মিঠুন ভালো খেলছে, এবং আস্তে আস্তে মিঠুনের মতো আর 2-1 ভালো করলে দেখা যাবে কেন আমাদের তো এই সব জায়গায় শূন্যস্থান পূর্ণ করতে হবে। আজকে হাবিবুলের বাসার জায়গায় কিন্তু শূন্যস্থান পূর্ণ করতে হবে, সারা জীবন তো সে খেলবে না, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু একদিন রিটায়ার করবে। এই জায়গাটা যে তাদের ছাড়া আমরা জিততে পেরেছি, এটা কিন্তু আমি এই জায়গাটা বলবো আমাদের জন্য একটা সুখবর, এবং আমি দোয়া করি তারা তাড়াতাড়ি ভালো, তাদের আমাদের অবশ্যই দরকার আছে। কিন্তু এই জায়গাটায় আপনার প্রশ্নের উত্তরটা আমি দেবো যে আমরা মনে করি যে আমাদের 2-1 প্লেয়ার না থাকলে আরো 2-1 প্লেয়ার এসে ভালো খেলবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বেঞ্চের প্লেয়ার ভালো থাকতে হবে। তাহলে আমাদের যারা নির্বাচক আছে তাদেরকেও কিন্তু কষ্ট করতে হবে না, তখন কিন্তু তারা খুব ভালোভাবে ওই বেঞ্চের প্লেয়ারদের খেলাতে পারবে। এই জন্য আমি মনে করি এই জায়গাটা আমাদের জন্য সুখবর। আপনি যে প্রসঙ্গটি বললেন সেই প্রসঙ্গটা নিয়ে আমি নিশ্চিতভাবে জানি যে হাবিবুল বাশার সুমন নিশ্চয়ই কিছু না কিছু যোগ করতে চাইবেন। তবে হাবিবুল বাশার সুমনের কাছে যাবার আগে আমাদের সহকর্মী শুভ দেবনাথ তিনি একটি রিপোর্ট আমাদের জন্য তৈরি করেছেন। এটি নিজের দর্শকরা এরই মধ্যে কয়েকবার সেটি দেখেছেন যে এশিয়া কাপের ফাইনালে খেলা নিয়ে যেটি আমরা আলোচনা করছিলাম যে 2012 সালের পরে 2014 সালে ছেড়ে এবং টানা 2 বার টাইগাররা একই ধারাবাহিকতা রেখেছে, সেই ইতিহাসটা আমরা ছোট করে একটু দেখে আসতে চাইবো। বাংলাদেশ কিংবা সংযুক্ত আরব আমিরাত এশিয়া শ্রেষ্ঠত্ব লড়াইয়ে প্রতিবারই নিজেদের ছাড়িয়ে যাওয়ার প্রয়াস। টি-20 ফরম্যাট বদলে এবারে আসর 50 ওভারে, কিন্তু পাকিস্তানকে রুখে দিয়ে শিরোপার আরো কাছে এবারও মাশরাফিরা। এশিয়া কাপে বাংলাদেশের সাফল্য শুরু 2012 সালে, সেবার প্রথমবারের মতো ফাইনালে খেলে তারা। তবে ফাইনালে মিরপুর ট্র্যাজেডি ভোলার কথা নয় ক্রিকেট প্রেমীদের। ফাইনালে 2 রানে হেরে স্বপ্নভঙ্গ স্বাগতিকদের, কোটি মানুষকে কাঁদিয়ে শিরোপা জেতে পাকিস্তান। সেবার 4 অর্ধশতকে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ছিল তামিমের। 2014 সালে ভালো কাটেনি বাংলাদেশের, ঘরের মাটিতে খেলা হলেও 4 ম্যাচে সবকটিতে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় তারা।
সেই টুর্নামেন্টে টাইগারদের ব্যাটিং শৈলী ছিল চোখে পড়ার মতো। এক সেঞ্চুরি আর এক 50-তে মোট 227 রান করে সেরা পাঁচে ছিলেন এনামুল হক বিজয়। কিছুদিন পরেই টি-20 বিশ্বকাপ থাকায় 2016 সালে এশিয়া কাপও হয় টি-20 ফরম্যাটে। সেবারও সফল বাংলাদেশ। পাকিস্তান, শ্রীলঙ্কার মতো দলকে রুখে দিয়ে ফাইনালে ওঠে মাশরাফির নেতৃত্বে টাইগাররা। এবার আরব আমিরাত প্রচন্ড গরমের সঙ্গে একের পর এক ইনজুরি থাবা। সেটা একাদশী সাজাতে হিমশিম টিম ম্যানেজমেন্টে। তবে অকুতোভয় মাশরাফির বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বে আবারও ফাইনালে টিম বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্ট শুরু, আর পাকিস্তানকে বিমুখ করে ফাইনালে। মাঝে ভারত আর আফগানিস্তানের বিপক্ষে দুটি বাজে ম্যাচ সত্ত্বেও সময় মতো খেলায় ফিরে সাফল্য নিশ্চিত করেছে দল। এমনকি তামিম আর সাকিবকে ছাড়া লড়তে হয়েছে তাদের। দলকে এত দূরে তুলে আনার ক্ষেত্রে 2012 ও 2014 অধিনায়ক মুশফিকের কৃতিত্ব কোনো অংশে কম নয়। মাশরাফির এটাই শেষ এশিয়া কাপ আসর। হার না মানা এই অধিনায়ককে তার সতীর্থরা কি উপহার দিতে পারবেন অধরা সোনার হরিণ? শুভ দেবনাথ, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। শেষ লাইনটি যেমন বলছিলেন শুভ দেবনাথ যে মাশরাফির হয়তো এটাই শেষ এশিয়া কাপের আসর, এই বিষয়ে আমরা পরে হয়তো সময় পেলে আলোচনা করব। কিন্তু হাবিবুল বাশারের কাছে আমি যে প্রসঙ্গটি যেতে চাই, লিয়াকতুল ভুঁইয়া যে বিষয়টি বলছিলেন যে সাকিব এবং তামিম প্রসঙ্গে, আমরা এখন যে জাতীয় দলটিকে দেখি সেটি কিন্তু অভিজ্ঞতা এবং তারুণের একটা চমৎকার মিশেল। কিন্তু আমরা আসলে পারফরমেন্স যদি একটু পর্যবেক্ষণ করি তাহলে দেখি যে অভিজ্ঞরাই কিন্তু বারে বারে দলের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হচ্ছেন এবং তারাই দলকে টেনে নিচ্ছেন। এবং এই কারণে একটা কথা বলা হয়ে থাকে যে অভিজ্ঞতা বিশেষ করে সাকিব, তামিম, মুশফিক, মাশরাফি তাদের উপরই কিন্তু এক ধরনের নির্ভরতা, মাহমুদুল্লাহ তাদের উপর নির্ভরতা। এবং নতুন যারা দলে আসলে নতুন ঢুকছেন, সুযোগ পাচ্ছেন, তারা সেই হিসেবে হয়তো কিছুটা নিষ্প্রভ, হয়তো বা তাদের উপরই হয়তো ভবিষ্যতের একটা সাফল্য বা বাংলাদেশের একটা বড় ভরসার জায়গা। কিন্তু সাকিব তামিমকে ছাড়াও বাংলাদেশ জিতে দেখালো, কিন্তু সেখানেও কিন্তু সেই অভিজ্ঞতার হয়তো ছোঁয়াই আমরা দেখলাম। আপনি ভবিষ্যতের বাংলাদেশ সামনে এগিয়ে যাওয়া, নতুন তারুণ্য, পুরনোদের উপর নির্ভরতা, এই পুরো বিষয়টাকে কিভাবে আপনি আসলে বিশ্লেষণ করতে চান? ব্যাপারটা আসলে এরকমই হওয়ার কথা। অভিজ্ঞরাই তো নেতৃত্ব দিবে, সবসময় সেটাই কিন্তু হয়ে আসে। সাথে তরুণরা হেল্পিং হ্যান্ড হিসেবে থাকে, তরুণরাও মাঝে মাঝে পারফরমেন্স করে। বাট যে কোনো দলে দেখবেন যারা সিনিয়র তাদের উপর কিন্তু এক্সট্রা বার্ডেন থাকে, তাদের উপরে কিন্তু চাপটা থাকে এবং তারাই কিন্তু মূলত পারফর্ম করে থাকেন। নতুন যারা আসছেন, আমাদের নতুন একটা সাকিব তামিমের যে পরে ব্যাচটা ছিল, কাকিমোর, সৌম্য, সাব্বির, আরো কয়েকজন খেলোয়াড় ছিল যারা খুব শুরুতে ভালো করছিল, মাঝখানে কিছু অফর্মের কারণে আমাদের আবার নতুন কোনো প্লেয়ার নিতে হচ্ছে, একদম নতুন। আমরা আসলে চিন্তা করছি যে এখন যদি চিন্তা দেখেন, আমাদের মূল ফোকাস কিন্তু নেক্সট 4 ইয়ার্স পরে। আমি সাকিব তামিমকে নিয়ে এখনই অনেক সবাই প্ল্যান করে ফেলছে, চলে যাওয়ার পরে কি হবে। আমরা এখন এই চিন্তাটা একটু কম করলেই ভালো। লেট দেম প্লে, ওদের সামনে এখনো 4 বছর ক্রিকেট আছে, তো ওদের এখনই রিটায়ার প্ল্যান আমরা না দিলে মনে হয় ভালো করবো। ওরা নিশ্চিন্তে খেলুক, ওরাই দায়িত্ব নিয়ে খেলছে, এটা খুব স্বাভাবিক। সিনিয়র প্লেয়াররা পারফর্ম করবে, জুনিয়র থাকবে, একটা দল তখনই এরকম ভালো করে। জুনিয়ররা আমরা কাজ করছি, ডেফিনেটলি আমাদের হাই পারফরমেন্স টিম আছে, আমাদের এ দল আছে, তো হাই পারফরমেন্সে যারা একটা গ্রুপ কিন্তু তৈরি হচ্ছে, যারা হয়তো এখনো ঠিক ন্যাশনাল টিমে আসার মতো নয়, কিন্তু আগামী 1-2 বছর পরে তারা কিন্তু তৈরি হয়ে যাবে। তো সবাই এত দুশ্চিন্তা করতে আমি কম বলবো। ডেফিনেটলি এটা আমাদের টিম, আমাদের চিন্তা আমরা থাকি। বাট সাকিব তামিমরা যখন চলে যাবে বাই দিস টাইম, হয়তো ওদের কাছাকাছি প্লেয়ার পেতে আমাদের একটু কষ্ট হবে, বাট টিমটা কিন্তু নতুন প্লেয়ার কিন্তু চলে আসবে। এখন যারা পারফর্ম করছে না, দিস ট্রু যে নতুন প্লেয়াররা এসে ঠিক পারফর্ম করছে না, কারণ আমরা কিন্তু এখন নতুন প্লেয়ারদের কাছ থেকে আশাটাও খুব বেশি করছি। দেখুন এখন যারা আছে সাকিব তামিম, ওরা কিন্তু আমাদের সময় এসেছিল, তখন কিন্তু চাপটা আমাদের উপরে থাকতো, পারফরমেন্স প্রেশারটা আমাদের উপর থাকতো, এবং ওরা কিন্তু শুরুতে এসেই কিন্তু সেঞ্চুরি 50 প্রথম ইনিংসে কিন্তু করেনি, ওরা কিন্তু সময় নিয়েছে। তামিম প্রথম 50 করতে আপনার কাছে অত স্ট্যাটস নেই, ও কিন্তু 10-15 ইনিংস সময় নিয়েছিল। তো আমাদের যারা নতুন আসছে তাদেরকে একটু সময় দিতে হবে, আমাদের একটু ধৈর্য কিন্তু ধরতে হবে, তাহলে এরা তৈরি করতে পারবো আমরা। বাট আমরা যদি শুরুতেই চাই যে নতুন যে আসবে সেই এসে একদম প্রথম ম্যাচে পারফর্ম করতে হবে, তাহলে ওদের উপর আসলে চাপটা অনেক বেশি পড়ে যাবে। আমরা কালকের ম্যাচে আসলে কি ঘটতে পারে বা কাদের উপর বেশি ভরসা প্রত্যাশার জায়গাটা থাকবে সেই বিষয়টা আপনার কাছে শুনতে চাই। একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা আমাদের আলোচনায় ফিরতে চাই, দর্শক সঙ্গে থাকবেন। আনোয়ার ইস্পাত, নিউজ অরেক্সা, কথা বলছি রোড টু ফাইনাল ক্রিকেট নিয়ে কথা বলছি। এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত
এবং বাংলাদেশ দল নিয়ে সবার এখন আগ্রহ, বাংলাদেশ জিতবে এই প্রত্যাশা সবার। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলছি, তিনজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন। আমরা আলোচনার এই পর্যায়ে সাইদুর রহমান শামীম আপনার কাছে যেতে চাইছি। তখন বলছিলাম যে মাশরাফিকে নিয়ে আমরা একটু আলোচনা করতে চাইবো, যে মাশরাফি নেতৃত্ব সবসময় প্রশংসিত হয় এবং তার উপরে এক ধরনের চাপ বা প্রত্যাশা তো থাকেই। তাকে নিয়ে তো আপনার বিশ্লেষণ শুনতে চাই এবারের আসরে, এবং একই সঙ্গে একদম ম্যাচের মানে এবারের আসরের শুরু থেকে বাংলাদেশ দলের মানে উন্নতি যদি বিবেচনা করতে চাই, কোন কোন বিষয়গুলো আপনার কাছে মনে হচ্ছে যে এগুলো ভালো দিক এবং কোন কোন বিষয় এখনো মনোযোগ দেবার রয়েছে, বিশেষ করে কালকে ফাইনাল সামনে রেখে একটু যদি আপনার বিশ্লেষণ। প্রথম প্লাস পয়েন্ট যেটা বলিয়েছি, যেটা খুবই মনে রাখার মতো ব্যাপার হলো যে বাংলাদেশ একটা সময় ছিল যে আমরা নিজেরাই বলতাম যে পঞ্চ পাণ্ডব, সাকিব, তামিম, মুশফিক স্তম্ভ, এদের বাইরে খেলতে পারে না। কিন্তু এবার একটা জিনিস প্রমাণ হলো যে দলের দুই মেইন পারফর্মার সাকিব, তামিমকে ছাড়া বাংলাদেশ কুশল ম্যাচ খেলতে পারে এবং জিততে পারে। দিস ইজ পজিটিভ পয়েন্ট। আর মাশরাফির কথা বলেন, আমি মোটামুটি গত 3-4 বছর বাংলাদেশ টিমের অ্যাওয়ে সিরিজ যেগুলো ছিল খুব ক্লোজলি আমি কভার করছি, দেখছি। আমার এই টিমটাকে দেখে খুবই মনে হচ্ছে, আমার বারবার মনে পড়ে 96-এর শ্রীলঙ্কা টিমের কথা। শ্রীলঙ্কা টিমে ওই সময় 96-এর ওয়ার্ল্ড কাপে একজাক্ট তরুণ প্লেয়ার ছিল, তরুণ মানে মোটামুটি প্রুভেন পারফর্মার, বাট এ ছিল তাদের ফাদার ফিগার ছিল অর্জুনা রামচন্দ্র, ক্যাপ্টেন। ক্যাপ্টেন মাশরাফিকে দেখে আমার সেই জিনিসটাই মনে হচ্ছে, সে এক্সাম্পল ক্রিয়েট করতে পারে এবং তার প্রতি যে দলের আনুগত্য সেটা শতভাগ, এটা প্রমাণিত। এবং সে কোনো না কোনো ভাবে, কালকে দেখেন ওই অসাধারণ ক্যাচ, সে পেস বোলার, ব্যাটসম্যান, ওই অসাধারণ একটা ক্যাচই কিন্তু ম্যাচটাকে ঘুরিয়ে দিল। হ্যাঁ সেটাই, মানে সে তারপর আঙ্গুল ফেটে যাওয়ার পরে বাইরে গেল, ব্যান্ডেজ করে আসলো, তারপরে ফিল্ডিং করলো। তো আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট হলো গিয়ে এই যে সুমন যে কথাটা বললো যে আমরা সাকিবকে আরো 4 বছর খেলতে দিই, তামিমকে। আমার প্রশ্ন হলো গিয়ে এই তাদের রিটায়ারমেন্টের ব্যাপারটা আসে কেন? সাকিব ইজ নাও 31, তাই না? তামিম বোধহয় 30, সবই অ্যারাউন্ড 30। তো অ্যারাউন্ড 30 এবং আমাদের আগের মতো না যে ফিটনেসের সমস্যা ছিল। এখন তো টিম ম্যানেজমেন্ট বলেন বা কোচিং স্টাফ যেরকম থাকে, প্লেয়ারদের এত সুন্দরভাবে কেয়ার করে যে তার ওই ফিটনেসটা একদম অপটিমাম লেভেলে থাকে। তো এইখানে আমার মনে হয় যে বাংলাদেশে এই চিন্তাটা করা উচিত না যে মাশরাফি কালকে রিটায়ার করবে বা কালকে তার যাওয়ার সময় হয়েছে, সাকিবের যাওয়ার সময় হয়েছে, এটা সেটা না। ব্যাপার হলো যতদিন যে পারফর্ম করবে ততদিন সে টিকবে। আর এই টিমটাকে আমার কাছে এই জন্য পটেনশিয়াল মনে হচ্ছে যে কিছু প্লেয়ার আছে প্রুভেন পারফর্মার, লাইক মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিক, এরা যে কোনো জায়গায় খেলতেছে। এবং আপনি যদি বলেন সাকিব, তামিম, মাহমুদুল্লাহ, মুশফিক, মুস্তাফিজ পৃথিবীর যে কোনো টিমই তো খেলতে পারে, ওয়ান ডে টিমে আপনি কল্পনা বা টেস্টে যে কোনো ফরম্যাটই তো খেলতে পারে। এই টিমের সাথে আমরা কিছু যোগাচ্ছি, মিরাজ, মুস্তাফিজ, এই কিছু ইয়াং প্লেয়ার, তাই তো? তো তাদেরকে আমরা যদি একটু ইন্সপায়ার করতে পারি, সময় দিতে পারি, তাহলে এই টিমটা তো আগামী 1 বছরের মধ্যে দাঁড়িয়ে যাবে। এবং আমি খুব আশাবাদী 2019-এ বাংলাদেশ ভালো করার যথেষ্ট চান্স আছে। ভালো বলতে আমি বলতেছি, গতবার কোয়ার্টার ফাইনাল খেলেছে ওয়ার্ল্ড কাপে, তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে গেল সেমিফাইনাল খেলার সুযোগ আছে। আমাদের ব্যাপারটা হলো কি, আমরা জিনিসটা আমাদের একটু ভাবা উচিত যে ক্রিকেট আমরা বলি পেশেন্স, ধৈর্যের খেলা। ধৈর্যটা শুধু প্লেয়ারদের না, আমরা বিভিন্ন স্টেক হোল্ডার যারা খেলা দেখি, যারা ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটর, যারা সিলেক্টর, তাদেরও একটা প্লেয়ারকে যখন প্রমোট করে বা ন্যাশনাল টিমে নেয়, তখন তাদের উচিত যে তার উপর আস্থা রেখেই তো নিল, সেই আস্থাটা এতটাই ভেঙে দেওয়া উচিত। 1-2 ম্যাচের জন্য ভেঙে যেতে পারে না আস্থা, যথেষ্ট সুযোগ দেওয়া উচিত। এই যে ইয়াং প্লেয়ার লাইক সৌম্য, মিঠুন, এরা যদি প্রেশার ফ্রি না খেলতে পারে, এরা তো নিজেদের পারফর্ম করতে পারবে না। আমাদের সবারই খুব সহনশীল হওয়া উচিত এবং একটা ম্যাচ, 2টা ম্যাচ, 5টা ম্যাচ বা একটা সিরিজ দেখা কখনো উপসংহারে আসা উচিত না। আমরা এই মানে পুরো টিমটা নিয়ে, মানে এবারের দলটা নিয়ে নিশ্চয়ই সেই আশাবাদে থাকতে চাই, কিন্তু আমরা যদি একটু কালকের ম্যাচের দিকে যদি একটু তাকাই, যে আমাদের প্রতিপক্ষ আসলে ভারত, এবং সেখানে ভারত মানে একটা বড় দল, এবং সেখানে বাংলাদেশের সীমাবদ্ধতাগুলো নিয়ে আমাদের একটা দুশ্চিন্তা কারণ নিশ্চয়ই থাকবে। বিশেষ করে ওপেনিং জুটিতে আমাদের একটা টালমাটাল অবস্থা রয়েছে, বা ইনজুরি সমস্যা তো আসলে রয়েছে, যেখানে মুশফিকুর রহিম তিনি যদিও প্রায় সেঞ্চুরি করে ফেলেছেন বলতে গেলে, কিন্তু তিনি তো আসলে পুরো বডিতে টেপ। আমি একটা কথা বলি, মানে এটা প্রিভিয়াস অনেক স্ট্রিতে বলে আপনার যে টেম্পো, বাংলাদেশ টিমের এই টেম্পোটা চলে আসছে। দেখেন প্রথম ম্যাচটা শ্রীলঙ্কার সাথে 137 রানে জিতলো, তারপর কিন্তু একদম মানে একটা ইতে চলে গেল, মানে পাহাড়ের খাদে, সেখান থেকে আফগানিস্তানকে হারালো, পাকিস্তানকে হারালো। আমার মনে হয় যে এই টেম্পোটা যদি ফাইনালও বজায় থাকে, সাধারণত থাকে, তাহলে আমার মনে হয় ইনজুরি বা এইসব প্রবলেম হবে না।
আর আমি একদম একটা বটম লাইন বলি, বাংলাদেশ যদি প্রথমে ব্যাট করে 250 রান করতে পারে আর ইন্ডিয়ার ওপেনিং যে প্লেয়ার, সেই প্লেয়ারটা যদি ইনিশিয়ালি একটা ব্রেক থ্রু দিতে পারে, আমরা মনে হয় এগিয়ে থাকবো। আমাদের বোলিংটা অত্যন্ত ব্যালেন্স, ইন্ডিয়ার বোলিং ভালো, বাট আমাদের বোলিংটা যদি স্পিন পেস মিডে চিন্তা করেন অনেক ব্যালেন্স, এবং সবচেয়ে বড় কথা আমাদের যে উইপেন, মেইন উইপেন মুস্তাফিজ, সে গত দুটো ম্যাচে আসলে খুব ভালো ফর্মে আছে। এবং পাকিস্তানের বিপক্ষে ম্যাচে আমরা কিন্তু ফিল্ডিং এও কিছুটা দৃশ্যমান উন্নতি দেখেছি। উন্নতি তো হচ্ছেই। জি, আমরা নিশ্চয়ই আশাবাদী হয়ে উঠতে চাই। আমরা রিয়াকত আলী ভুঁইয়ার সঙ্গে একটু শুনতে চাই যে তিনি এই মানে যা বললেন সাইদুর রহমান শামীম, আর কি যোগ করতে চান কালকের ম্যাচ ও বাংলাদেশের পারফরমেন্স? এখানে একটা জিনিস যোগ করতে চাই, আমার কালকে একটা জিনিস খুব মুস্তাফিজ যখন 4টা উইকেট পেয়ে গেল, তখন পাকিস্তান দেখা গেল কি রান না করে উইকেটটা করলো আর কি। মুস্তাফিজ যেন 5 উইকেট পাকিস্তানের এগেনস্টে না পায়, এটাই মানে ওদের জয়লাভ। মানে এটা আমার কাছে মানে আমরা যারা দর্শক বা মানে এটা খুব মানে এটা কিন্তু স্পোর্টসম্যান স্পিড হলো না আর কি। পাকিস্তান কিন্তু চিন্তা করলো আমরা তো হেরে গেছি, এখন মুস্তাফিজকে 5টা উইকেট দেবো না, এখন রেকর্ড বুকে লেখা থাকবে পাকিস্তানের এগেনস্টে 5টা উইকেট পাচ্ছে মুস্তাফিজ। এটা আমি যেটা বলতে চাচ্ছি, আমি খেলার দেখার জন্য জিটিভি এবং ডিউটিভি এবং পাকিস্তান পিটিভি এগুলা দেখি মাঝে মাঝে, ওরা কি বলে আমাদের সম্বন্ধে। আমার কাছে দুঃখ লাগলো এই জন্য, পাকিস্তানের খেলা হচ্ছে বাংলাদেশের সাথে কালকে, মানে তখন তারা ওই আলোচনা করতেছে যে আমরা চ্যাম্পিয়ন ট্রফিতে এরকম হেরে ভারতের সাথে জয়লাভ করছিলাম, ভারতকে আমরা হারাবো ফাইনালে, এই মানে বাংলাদেশের কথা বলতেছে না, তারা বাংলাদেশকে তো হারাই দিচ্ছে আর কি। এই আমি তাও কোট করি, গেম অন হ্যাঁ প্রোগ্রামটার নাম, ওখানে রাশেদ লতিফ থাকে এবং রাজ্জাক থাকে, ক্রিকেট প্লেয়ার, এই দুজন। তারা আমি খুব চেষ্টা করতেছি, দেখি ওরা বাংলাদেশের প্লেয়ারদের নিয়ে আমার ভালো লাগবে যে একটা আলোচনা করতেছে এর সাথে, ওইটা আলাদাই করতেছে, বলতেছে যে আমরা আগামীকাল 27 তারিখে 28 তারিখে কি করবো, শুক্রবার দিন এগুলা এইভাবে হবে, আমরা চ্যাম্পিয়ন ট্রফিতে হারাইছে। আমি এখানে তামিমকে যেমন ধন্যবাদ দিচ্ছি, আমি আরেকটা ধন্যবাদ দিতে চাই যে দুবাইতে দেখেন, আবুধাবিতে দেখেন যে আমাদের যে আপনি জানেন আমাদের ওখানে কিন্তু ম্যাক্সিমাম শ্রমিক কাজ করে আর কি। আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই, তারা যেভাবে প্রত্যেকটা খেলাতে এসে আমাদের খেলোয়াড়দেরকে, আমি তো মনে করি যে মিরপুরে খেলা হচ্ছে, আমি তো মনে করি চট্টগ্রামে খেলা হচ্ছে, এবং এই জন্য আমি আজকে আপনাদের মাধ্যমে তাদেরকে ধন্যবাদ জানাই। তারা যেন আগামীকালও মাঠে এসে আমাদের খেলোয়াড়দেরকে অবশ্যই করতে পারি। আমি তো হাবিবুল বাশার সুমন, আপনার কাছে কালকের ম্যাচের আসলে একটা বিশ্লেষণ চলছে যদি শুনতে চাই। কালকে ডেফিনেটলি আপনি শুরুতে বলছেন যে বাংলাদেশ ফাইনালে যে এখনো জিততে পারেনি, দিস ইজ এ ফ্যাক্ট যে আমরা এখনো কোনো বড় টুর্নামেন্ট জিতিনি। বাট আমার মনে হয় যদি বড় কোনো টুর্নামেন্ট জিতা শুরু করতে চাই, প্রবলি কালকের দিনটা সেই দিনটা হতে পারে, হওয়া উচিত বলে আমার বিশ্বাস। নর্মালি দেখবেন যে কোনো টুর্নামেন্ট, ইন্ডিয়া ডেফিনেটলি টুর্নামেন্টের ফেভারিট টিম উইদাউট এ ডাউট। ওদের ব্যাটিং বোলিং অনেক ব্যালেন্স এবং অনেক ফর্মে আছে, ওদের ব্যাটসম্যানও ফর্মে আছে, বোলারও ফর্মে আছে, খুব ভালো দল। র্যাঙ্কিং এ 1 নম্বর ছিল, যদি এখন 2 নম্বর, বাট ইন্ডিয়া ওয়ানডেতে কিন্তু খুব ভালো দল। যে কোনো দেশে যখন ইন্ডিয়া খেলে ওয়ানডে ফর্মে, শর্ট ফর্মে, দেখবেন ওদের পারফরমেন্স খুব ভালো হয় যে কোনো কন্ডিশনে। কিন্তু ওরা আনবিটেবল না, মানে এমন না যে ওরা হারানো যায় না, কিন্তু এরকম দল কিন্তু না, দে আর বিটেবল। আর আমাদের যদি দেখেন আমাদের টিম কিন্তু এত ভালো করছে, কিছু কিছু স্ট্যাটস কিন্তু আমরা অনেক সময় খেয়াল করি না। আমাদের বোলাররা কিন্তু গত 1 বছরে আমাদের বোলাররা এই যতগুলি টেস্ট প্লে নেশন আছে তাদের মধ্যে সবচেয়ে ভালো উপরে আছে কিন্তু, এবং আমাদের মিডল অর্ডাররা অন্য যে কোনো দেশের থেকে কিন্তু বেশি রান কন্ট্রিবিউট করছে দলের জন্য। এই দুটি জায়গায় কিন্তু আমাদের অনেক এগিয়ে আছি। যদি আমাদের ওরকম খুব বেশি দেখা যায় না 5 উইকেট 6 উইকেট, কিন্তু আমরা কিন্তু এজ এ টিম হিসেবে কিন্তু খুব ভালো, এবং আমরা যদি একটা টিম হিসেবে খেলি তখন কিন্তু ভালোই খেলি। এই ফাইনালটা আমি জানি না, ফাইনাল যে কোনো কিছু হতে পারে, যখন আপনি ফাইনাল উঠবেন তখন কিন্তু আসলে যে কোনো কিছু চাপটা দেখলে ইন্ডিয়ার উপর বেশি থাকবে, কারণ ইন্ডিয়া চাইবে না আর একবার জিততে চাইবে। আমরা বরং অনেক নির্ভরভাবে খেলতে, নির্ভর বলতে চাচ্ছি যে আমরা অনেক, আমাদের উপর চাপটা কিন্তু কম থাকবো এই হিসাবে ইন্ডিয়ার থেকে। যে কোনো কিছু হতে পারে। আমি চাইবো যে সাইনিক থেকে যে বললেন হ্যাঁ কালকে আমাদের ওপেনিংটা হয়তো ভালো হচ্ছে না, বাট কালকে আশা করি কালকে ক্লিক করতে পারে। ক্রিকেটের ল অফ এভারেজ বলে একটা কথা আছে, আপনি তো সবসময় খারাপ করতে পারেন না, একটু সময় ভালো করবেন। বাট তারপরে কিন্তু আমরা প্রতি ম্যাচে কিন্তু রান করছি, একটা ম্যাচ করে সব ম্যাচে কিন্তু আমরা মোটামুটি রান করেছি, জেতার মতো রান করতে পেরেছি। আমার মনে হয় টসটা খুব ইম্পর্টেন্ট হতে পারে কালকে।
দুবার খেলা পরের দিকে ব্যাটিং করাটা কিন্তু একটু হলে টাফ হয়। ফাইনালে হয়তো ওরা একটু উইকেটে একটু এক্সট্রা বাড়তি যত্ন নিতে পারে, একটু অন্য ডিফারেন্ট উইকেট হতে পারে, বাট সোফার এশিয়া কাপের ম্যাচগুলো যা দেখলাম পরে আগে ব্যাটিং করতে পারলে মনে সুবিধা। ইন্ডিয়া যদিও পরে ব্যাটিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, বাট আপনি যদি লাস্ট ম্যাচে দেখেন ইন্ডিয়ার বিরাট কোহলি না থাকে ওদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে ওদের মিডল অর্ডার কিন্তু অত ভালো নয়। ওদের দুজন ওপেনার খুব ভালো, যখন রান করে অনেক বড় রান করে, বাট ওপেনাররা যদি আমরা যদি নিয়ে নিতে পারি ওদের মিডল অর্ডার কিন্তু আমরা লাস্ট ম্যাচে দেখেছি কিন্তু আফগানিস্তানের সাথে ওদের 100 রানের পার্টনারশিপ হওয়ার পরেও ওরা কিন্তু ম্যাচটা শেষ করে বের করে নিয়ে যেতে পারেনি। তো আমার মনে হয় যে আমি 50-50 বলবো। আমি বলবো না যে ইন্ডিয়া অনেক এগিয়ে আছে, বাংলাদেশ অনেক পিছিয়ে আছে, অথবা বাংলাদেশ অনেক এগিয়ে আছে, ইন্ডিয়া অনেক পিছিয়ে, এরকম না। আমি বলবো কালকে ম্যাচ ফাইনালে যে কারো হতে পারে। আমি চাইবো কালকের দিনটা দিয়ে বাংলাদেশ শুরু করে প্রথম পুরো নিশ্চয়ই এটা আমরা মানে 16 কোটি মানুষ সবাই নিশ্চয়ই একই প্রার্থনা, একই প্রত্যাশা। একটু টেকনিক্যাল আলোচনা আপনার কাছে যদি একটু পাই যে কালকে বাংলাদেশের মনোযোগ বা একটু বাড়তি পরিচর্যা কি হওয়া উচিত বা আপনার মাঠের অভিজ্ঞতা থেকে? যদি ব্যাটিং এ দেখেন ডেফিনেটলি ওদের দুজন ওপেনারকে আগে ফেরানো খুব ইম্পর্টেন্ট, কারণ ওরা দুজনই যখন রান করে দেখবেন বড় রান করে, এবং তখন কিন্তু রানটা অনেক সময় মানে নাগালে বাইরে চলে যায়। কারণ এখানে যদি আগে ব্যাটিং করে কেউ 260 প্লাস করে চেস করা খুব ডিফিকাল্ট হবে। আর আমাদের ডেফিনেটলি যদি ওপেনিংটা ভালো, আমাদের বোলিং ভালো হচ্ছে, ফিল্ডিং তো ফ্যান্টাস্টিক, কালকে খুব ভালো ফিল্ডিং করেছি, অসাধারণ ফিল্ডিং করেছি, খুব ভালো কমিটমেন্ট ছিল। টপ অর্ডার থেকে যদি একটা বড় রান হয় তাহলে খুব ভালো হয়। এই একটা জিনিস ছাড়া আমার মনে হয় বাকি সব ঠিক আছে। ফিল্ডিং এবং বোলিং নিয়ে আপনি অনেক মানে পজিটিভ কথা বলছেন, এবং আমরা আশা রাখতে চাই আসলে টপ অর্ডারের দিকে বাড়তি মনোযোগ থাকবে। ইনজুরি কি আমাদের বাড়তি দুশ্চিন্তা আরো বাড়াবে কিনা? ইনজুরি তো যা ডেফিনেটলি কনসার্ন, পুরো টুর্নামেন্টটা এটা নিয়ে আমাদের গিয়েছে, যার জন্য আমরা অনেক চেঞ্জ পরিবর্তনও করতে হয়েছে। বাট সোফার আমি মাস্টারের ব্যাপারটা জানি না, মাস্টার আসলে কি অবস্থা। আমার মনে হয় মুশফিকুর ঠিক আছে, ওর যে ইনজুরি সেটা নিয়ে খেলবে। আর ও মুশফিকুর এমন একটা ক্যারেক্টার যে আসলে বসে থাকতে পছন্দ করে না। আপনি যদি বিশ্রামও দেন ও কিন্তু বিশ্রাম নেবে না, ও খেলতে চাইবে আর কি। তো ওটা নিয়ে তেমন কোনো দুশ্চিন্তা নেই। যেটা ছিল সাকিব তো চলে আসছে, সাকিব ওটা তো ডেফিনেটলি অনেক বড় সেটব্যাক আমাদের জন্য। আমাদের এখন একটা বোলার কম নিয়ে খেলতে হচ্ছে, আমি জানি না কাল টিম ম্যানেজমেন্ট কি করবে, বাট সেটা একটা সবচেয়ে বড় আমাদের পিছিয়ে মানে সেটব্যাক। এছাড়া সোফার যারা আছেন আমি যত জানি সবাই ঠিক আছে। সৌম্য সরকার তো দেখলাম কালকে বেশ কয়েক ওভার বল করেছেন। হ্যাঁ, কারণ আমরা কালকে যেহেতু আমরা 10 ওভার কিন্তু 4 জন জেনুইন বোলার খেলেছি, মানে 4 জন রেগুলার বোলার, আর 10 ওভার আমাদের ম্যানেজ করতে হতো। সেটা সৌম্য সরকার, রিয়াদ মাহমুদুল্লাহ করেছে, 15 ওভার করেছে। এখানে কিন্তু মাস্টারের ক্যাপ্টেন্সির কথা বলতে হবে যে ওই 10 ওভারটা নিয়ে আমি খুব দুশ্চিন্তা করছিলাম যে এই 10 ওভার কি হবে, কারণ আপনি যত রান করেন এই 10 ওভার সামটাইমস ইম্পর্টেন্ট হয়ে যায়। কারণ এই দুজন কিন্তু ভালো বল করেছে, বাট দে আর রেগুলার বোলার, নিয়মিত বোলিং করে না। এই দুজনকে ঠিক মতো ব্যবহার করা খুব ইম্পর্টেন্ট ছিল, সেটা মাশরাফি কালে খুব ভালো মতো করেছে। যদিও আমাদের আলোচনার বিষয় মাশরাফি নন, কিন্তু যেহেতু আপনি সাবেক অধিনায়ক, আপনার দৃষ্টিতে এক লাইন শুনে নিতে চাই মাশরাফি সম্পর্কে। মাশরাফির অধিনায়কতে কি জাদু আছে? মানে একটা প্রশ্ন আর কি, সবার কাছে একটা বড় কৌতূহল, কি জাদু? একটা ক্যাপ্টেনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট তাকে তার টিমমেটরা কি চোখে দেখছে। আমাদের মাশরাফি খুব ওয়েল রেসপেক্টেড বাই অল দ্য টিমমেটস, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি কোনো ক্যাপ্টেন সফল হতে চায় তার প্রতি বাকিদের শ্রদ্ধা থাকতে হবে, সেটা মাশরাফির প্রতি বাকি টিমের সবাই আছে, সেটা সে আদায় করে নিয়েছে। এবং সবাই জানে যে এই ক্যাপ্টেন আমাদের জন্য আছে, যে কোনো মুহূর্তে যে কোনো সময় সে আমাদের পাশে থাকবে, এটা ওর সবচেয়ে বড় মানে পাওনা। এই জন্য দেখবেন ও যেটা বলে ওরা কিন্তু টিমমেটরা সেটাই জানবে, সেটা করার চেষ্টা করে। তাহলে কিন্তু আমি শিওর যে সাকিব না থাকায় একটু বাড়তি অনুপ্রেরণা দিতে হয়েছে ওদেরকে, এবং সেটা খুব ভালোভাবে করে দেখেছে সবাই যে সাকিব নেই, তামিম নেই, তারপরে আমরা জিততে পারি। কালকে যদি আপনি ফিল্ডিং কমিটমেন্ট দেখেন, এত কমিটমেন্ট কিন্তু অনেকদিন দেখা যায়নি। ওই যেটা বললাম সাকিব মাশরাফির সবচেয়ে বড় গুণ সবার শ্রদ্ধাটা পাওয়া, ওকে সবাই খুব রেসপেক্ট করে। মানে এটাকে কি আপনি এগিয়ে রাখছেন এই গুণটাকে? হ্যাঁ, এটা মানে আপনি ডিসিশন তো একটা অনেক বড় ব্যাপার, কারণ ক্রিকেটের ক্যাপ্টেন এমন একটা বিষয় যে আপনার ডিভিশন টিম হেরে যাবে, আপনার ডিভিশন টিম জিতবে। ঠিক মতো টিমটাকে ইউজ করা, আপনার টিমের শক্তি মত্তা দুর্বলতা বুঝতে পারারও খুব ইম্পর্টেন্ট। যেমন কালকে আমরা একজন বোলার কম খেলিয়েছি, 10 ওভার আমাকে বোলিং করাতে হতো, তারা রেগুলার বলে না, তাদেরকে কখন কোন সময় বোলিং করাবো, কখন ওই 10 ওভার বের করে নিয়ে আসবো,
সেটা বুঝতে পারে তো অনেক বড় বড় একটা হিসাব নিকেশের ব্যাপার। অনেক বড় হিসাব নিকেশ ছিল, সেটা সে দুর্দান্তভাবে খুব ভালোভাবে করেছিলেন। আচ্ছা, আমরা সময় পেলে অবশ্যই আপনার কাছে এই বিষয়ে আরো শুনতে চাইবো, কালকের ম্যাচ নিয়ে এবং বাংলাদেশ দলের ভালো মন্দ নিয়ে শুনতে চাইবো। আমরা একটু সাইদুর রহমান শামীমের কাছে একটু ঘুরে আসতে চাই। একটা হলো যে গত কয়েক বছরে, গত 10 বছরে যদি একটু দেখি যে তাহলে আমরা ক্রিকেটে অনেকখানি বাণিজ্যিকীকরণ হয়ে গেছে এবং এবছর এশিয়া কাপ শুরু হবার আগে খবরে পড়ছিলাম যে টিভি সত্ত্বে যারা পেয়েছে যে প্রতিষ্ঠানটি, তারা এক ধরনের ক্ষোভ প্রকাশ করছিল যে ভারতীয় দলে একজন নির্দিষ্ট খেলোয়াড় কেন খেলছেন না, এর ফলে তাদের অনেক দর্শক কমে যাচ্ছে, তিনি মানে ক্ষোভ প্রকাশ করছিল, এরকম আমরা খবর একটি পড়লাম। অর্থাৎ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো যারা ক্রিকেটে অর্থলগ্নি করে তাদেরও কিন্তু একটা প্রভাব বা তাদের একটা তৈরি হবার একটা অবস্থান তৈরি হয়েছে এবং তারা অনেক কিছু বলবার চেষ্টা করে, অনেক কিছু চাপিয়ে দেবার চেষ্টা করে এবং ডেফিনেটলি তার একটা প্রভাব নিশ্চয়ই খেলোয়াড়দের উপরও পড়ে। বাংলাদেশ দলের খেলোয়াড়রাও এটাতে অভ্যস্ত হয়েছেন সাম্প্রতিক সময়। আপনি অনেকদিন ধরে বাংলাদেশের ক্রিকেট ফলো করছেন, সাম্প্রতিক যদি একটু মানে টাইমলাইনটা যদি আপনার কাছে একটু বিশ্লেষণ করতে বলি যে বাণিজ্যিকরণের কথা তো বললেন, ছিল বাণিজ্যিকরণের কথা তো বললেন, বাণিজ্যিকরণ শুধু প্লেয়ারদের বা টিমের উপর না, এটা টুর্নামেন্টের উপরও নেতিবাচক প্রভাব পড়ে, যেটা এবার এশিয়া কাপে দেখা যাচ্ছে। একটা টিম দুবাইতে ফ্রম বিগিন টু এন্ড থেকে যাচ্ছে, আর অন্য টিম সারা টিম আবুধাবি ঘুরে আসছে। এটা তো বাণিজ্যিকরণের মানে বড় উদাহরণ। হ্যাঁ, বড় উদাহরণ, এর চেয়ে তার বড় উদাহরণ হতে পারে না। এবং এই নিয়ে তো অন্যান্য টিমের ক্ষোভও আছে। কিন্তু এখন ব্যাপারটা হলো কি, ক্রিকেটটা এখন অনেকেরই ব্রেড অ্যান্ড বাটার হয়ে গেছে। এই পেশাদারিত্ব তো অস্বীকার করার উপায় নেই। আর পেশাদারিত্ব বলেন বা বাণিজ্যিকরণ বলেন, বাণিজ্যিকরণ যখন থাকবে তখন দেখবে যে কোনটা কিসে মুনাফাটা বেশি হয়, আকর্ষণটা বেশি হয়। তো সেইগুলোকে আমাদের সবকিছু আমরা বাণিজ্যিকরণ বা পেশাদারিত্বকে অস্বীকার করতে পারবো না, আবার ক্রিকেটের যে মূল স্পিরিট বা স্বাভাবিক যে সেটাও অস্বীকার করতে পারবো না। আমাদের যেটা করতে হবে, দুটার মধ্যে কম্বিনেশন করতে হবে। আর আজকে বাংলাদেশ, এই প্রসঙ্গে একটু বলি, হয়তো বা অপ্রাসঙ্গিক মনে হতে পারে যে আমরা প্রায় এখন অভিযোগ করি, অভিযোগ করার যথেষ্ট কারণ আছে যে আমাদেরকে বাংলাদেশ টিমকে পরপর দুদিন দুই শহরে যায় খেলতে হয়। এটা হয়, আবার কোনো দল ঠিক হয় না। এটা অল অ্যাবাউট পারফরমেন্স। বাংলাদেশ যদি একটা সময় ভারতের পর্যায়ে বা ওরকম যদি বাংলাদেশের খেলার যদি বাণিজ্যিক উপাদান থাকে বা বাণিজ্যিক থাকে, বাংলাদেশও পাবে। এটা সত্যিকার অর্থেই সবকিছু পারফরমেন্সের উপর নির্ভর করে। এবং বাংলাদেশ কিন্তু, যদি আপনি ক্রিকেট বিশ্বের কথা চিন্তা করেন, তাহলে বাংলাদেশ কিন্তু ভারতের পর সবচেয়ে বৃহত্তম বাজার। 17 কোটি মানুষ আমরা এই ক্রিকেট দেখি এবং আমাদের বাঙালি যারা, বাংলাদেশি যারা বিভিন্ন দেশে আছে, আপনি গ্যালারিতে দেখেন, ইংল্যান্ডে যান বা সার্জায় যান, গ্যালারিতে যদি বাংলাদেশি খেলা থাকে দেখা যায় গ্যালারির 80% লোক বাংলাদেশি। হ্যাঁ, সেই সব জায়গায়। আপনার সাথে এখনো কথা শুনেছিলাম যে দুবাইতে খেলা নেই, ভারতের খেলা নেই। ওরা কিন্তু বলছিল যে যেহেতু ভারতের খেলা মানুষ বেশি থাকে, টিকিট সেল বেশি হয়, যার জন্য ওরা দুবাইতে খেলছে। বাট আপনি যদি বাংলাদেশের খেলাগুলি দেখেন আর এই খেলা দেখেন, আমাদের ভারতের সাথে কিছু খেলা গ্যালারি অনেক খেলা, না তা তো বটে, কিন্তু বাংলাদেশের কোনো খেলায় কিন্তু দর্শক খেলে কোনো খেলা। আমার মনে হয় এই ট্রফিটা পেলে এবং বাংলাদেশের ক্রিকেটটা একটু এগিয়ে যাবে। এবং এই যে বৈষম্য যদি বলেন বা বাণিজ্যিক ভাবে যে আমরা কোনো ক্ষেত্রে যে ক্ষতিগ্রস্ত হচ্ছি, এই সময়টা সুদিন খুব তাড়াতাড়ি আসবে, এটা বেশি দেরি করতে হবে। এবং সামনের দিনগুলোতে যদি আমরা বাণিজ্যিকীকরণের কথা যদি আমরা ওই প্রসঙ্গে যদি থাকি, তাহলে আসলে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা কি, যেমন ভারত পাকিস্তান বলতে আগে যে ব্যাপারটা ছিল, সেটা কি আসলে বাংলাদেশ? এটা তো আমি কেন, সবাই বলবে যে এখন আপনি যদি দেখেন ভারত পাকিস্তান ম্যাচের কথা যদি চিন্তা করেন, কোনো ম্যাচ, নো ম্যাচ, ওটা কোনো ম্যাচই ছিল না। বাংলাদেশের সাথে আপনি গত কয়েকটা ম্যাচে ভারতের খেলার কথা চিন্তা করেন, নিদাস ট্রফি নিশ্চয়ই মনে আছে, T20 বিশ্বকাপে যে ভারত বাংলাদেশ ম্যাচ, এক্সাইটমেন্ট বলেন, আগ্রহ বলেন, এটা সোশ্যাল মিডিয়ার আগ্রহ যদি বলেন, সবকিছু এখন ভারত বাংলাদেশ ক্রিকেট ম্যাচ নিয়ে। ভারত পাকিস্তানের ম্যাচের প্রতি কিন্তু এখন খুব একটা আগ্রহ নাই। এবং এটা খুব নিশ্চিতভাবে বলতে পারি যে আগামী এক বছর 2019-এর বিশ্বকাপ যাক, আপনি দৃশ্যপট পাল্টে যাবে। বাংলাদেশ দেখা যাবে এশিয়ায় ভারত আর বাংলাদেশই আছে। মানে আমরা চিরপ্রতিদ্বন্দ্বী অর্থে আসলে এই দুটো চিরপ্রতিবেশী হবে, চিরপ্রতিদ্বন্দ্বী। আমরা একটু হাবিবুল বাশার সুমনের কাছে আবার একটু ফিরতে চাই। সাম্প্রতিক সময়ে কি ইনজুরির খবরগুলো কি আমাদের কাছে একটু বেশি আসছে কিনা, বা আপনি কি এটাকে পেছনে অন্য কোনো কারণ বা কিছু দেখেন কিনা, যে আমরা দেখছি যে আমাদের যাদের উপর বেশি ভরসা তারা মাঝে মধ্যে কিন্তু ইনজুরি আক্রান্ত হচ্ছেন? এটা কি বাড়তি চাপ, বাণিজ্যিকীকরণের কথা যেরকম আসলে বলছিলাম? না, আসলে ব্যাপারটা এরকম নয়। আপনি যদি ইনজুরিগুলি দেখেন, সবগুলো ইম্প্যাক্ট ইনজুরি। আপনি যদি বেশি খেলার চাপে যদি ইনজুরি হয়, সেগুলো বেসিক্যালি মাসল পুলটা, এগুলি বেশি হয়, যেগুলো ইন্টারনাল ইনজুরি বলে থাকি। বাট যেগুলি ইম্প্যাক্ট ইনজুরি, এগুলি খেলতে হয়েছে। এটা খুব
স্পোর্টস খুব স্বাভাবিক একটা ব্যাপার। আর যেহেতু এখন খেলাটার সংখ্যা অনেক বেড়েছে, আমরা এখন প্রচুর খেলা খেলছি, যার জন্য ইনজুরি হওয়ার সংখ্যাটা একটু বেড়েছে। বাট নাথিং টু ডু ইট, মানে যে আপনার কাউকে জোর করে খেলানো হচ্ছে। এখন কিন্তু আমাদের টিমে কিন্তু খুব ভালো ফিজিও কাজ করেন, খুব ভালো ট্রেনার কাজ করেন, এবং তারা কিন্তু খুব হাইলি কোয়ালিফাইড। তারা কিন্তু কোন প্লেয়ারকে কতখানি লোড দিতে হবে, কোন প্লেয়ার কতখানি লোড নিতে পারবে, সেগুলো কিন্তু সবসময় মেজার করে থাকেন, এবং একটা ডাটা কিন্তু তাদের কাছে থাকে। তো যেটা হয়, এবং কেউ না পারলে তাকে তো আসলে জোর করে খেলানো হয় না। বা যেটা বলছিলাম, ইঞ্জুরি গুলি হচ্ছে মূলত সবগুলো ইম্প্যাক্ট ইঞ্জুরি। বল লেগে হাত ভেঙে গেছে, এটা তো আসলে কিছু করার নেই। সাকিব ক্যাচ ধরতে যে হাত ভিতরে চলে গেছে বা ডিসলোকেট হয়েছে ফিঙ্গারটা, এইগুলির সাথে আসলে ওই অন্য কোনো সম্পর্ক নেই। এবারে এশিয়া কাপের আসলে আমরা দেখলাম যে ইনজুরি নিয়ে কিন্তু আমাদের সিনিয়র ক্রিকেটাররা খেলছিলেন। আমরা তামিমকে তো দেখেছি, সেটাতে আসলে একটা মানে একটা ছবি হয়ে আছে, সেই ছবিটা অনেকের মধ্যে দাগ কেটেছে। সাকিব আল হাসানও কিন্তু ইনজুরি নিয়ে ম্যাচ খেলেছেন। আমরা মুশফিকুর রহিম তো দেখছি যে প্রতি ম্যাচে ইনজুরি নিয়ে খেলছেন। এটা নিশ্চয়ই তারা এক ধরনের ফিটনেসের পরীক্ষা উত্তীর্ণ বলেই তারা খেলছেন, কিন্তু এটা কি আসলে ভবিষ্যতে কোনো একটা দুশ্চিন্তার ঝুঁকি তৈরি করছে কিনা? না, এরকম কিছু করা হয় না। দেখুন, ভবিষ্যতের যদি কোনো ঝুঁকি থাকে, কেউ আসলে এই ঝুঁকিটা কেউ নেয় না। আমি সেটা প্লেয়ারও নেয় না, কিংবা আমাদের যে ফিল্ড ম্যানেজমেন্টও নেয় না। ওটা চিন্তা ভাবনা করেই করা হয়। যেমন সাকিব আল হাসান সর্বশেষ যে ম্যাচে খেললেন, সেই ম্যাচে কিন্তু এটা কথা বারবারই হয়ে আসছিল যে তিনি আসলে ইনজুরি নিয়ে খেলছেন, এবং এটা সাকিবের ইনজুরিটা কিন্তু অনেক পুরনো। এটা হয়েছিল সম্ভবত জানুয়ারি মাসে বাংলাদেশের ফাইনালে। এটা অনেক পুরনো ইনজুরি, এবং সেটা নিয়ে কিন্তু ও রিকভার করলো। তারপরে এটা আবার রিকারেন্ট করেছে, যার জন্য আসলে বলা যাচ্ছে না যে এটা আগে, মানে ওর সার্জারি লাগবে। বাট ব্যাপারটা এরকম ছিল, সার্জারিটা লাগবে কি লাগবে না সেটা এখনো কনফার্ম না। আর ডাক্তার দেখলে বুঝতে পারেন যে সার্জারি করে আসলে কতটা ভালো হতে পারে না পারে। সেজন্য সাকিব চলে গেছেন, তো ফাইনাল খেলেননি। বাট এটা ওরকম কোন ইনজুরি না যে খেলার জন্য ওর একদম পুরো ক্যারিয়ার শেষ হয়ে যাবে, ওরকম কিন্তু কিছু না। ওরকম কোনো কিছু করা এখন করা হয় না। ইনজুরি নিয়ে আপনি আসলে দুশ্চিন্তার কারণ না, ধরুন ইনজুরি থাকবে, স্পোর্টসে ইনজুরি থাকবে। আপনি যে কোনো স্পোর্টসে বলেন যেগুলো ইম্প্যাক্ট হয়, ক্রিকেটে তো বলেন কম হয়, ফুটবল অনেক বেশি বেশি হয়। তো এটা আসলে খুব স্বাভাবিক একটা ঘটনা, এটা সবারই হয়ে থাকে। আপনার কাছে যখন এলামই, যেহেতু আমাদের কিছুক্ষণ পরে একটা বিরতি নিতে হবে, বাণিজ্যিকীকরণ নিয়ে তো আপনার কাছে দুলেন শুনে নেই। যে একটা হচ্ছে যে আপনার চোখের সামনে আসলে অনেকটা দেখা যে গত কয়েক বছরে ক্রিকেটে বাণিজ্যিকীকরণ অনেক বেশি বেড়েছে। তো এর আসলে ভালো দিক নিশ্চয়ই যে ক্রিকেটার উপকৃত হচ্ছেন, ক্রিকেট খেলা অনেক বেশি বেশি ম্যাচ হচ্ছে এবং নানা আঙ্গিকে হচ্ছে, অনেক বর্ণাঢ্য হয়েছে, অনেক রঙিন হয়েছে। কিন্তু এর কি কোনো কুফল বা অন্য কোনো বিশ্লেষণ কি আপনি দিলেন? না, এখন মানে ক্রিকেটটা কিন্তু প্রসারটা বেড়েছে, বাণিজ্যিকরণ কিন্তু দরকার আছে। আপনি যে কোনো স্পোর্টস যদি আপনি কন্টিনিউ করতে চান, বড় করতে চান, আপনার কিন্তু ফান্ড অবশ্যই দরকার হবে। এবং এখন কিন্তু যে বাণিজ্যিকরণে যে ফান্ডটা আসে, সেটা কিন্তু ক্রিকেটেই ইউজ হচ্ছে। আমাদের বাইরে টুর্নামেন্ট বেড়েছে অনেক, খেলার সংখ্যা বাড়ছে অনেক, এবং খেলারদের আগ্রহ অনেক বাড়ছে। নাথিং রং, এতে কোনো ভুলের কিছু নেই। বাট যেটা আমার একটু প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আপনাদের এই শর্টের ফরম্যাট নিয়ে। আমি আসলে যে T10 এগুলির পক্ষে নেই, এটা আসলে খুব টু মাচ হয়ে যায়। এই বাণিজ্যিকরণটা বলে না করলে ভালো হয়। T20 পর্যন্ত ঠিক আছে, বাট আমরা যে T10 10 ওভারের খেলায় নেমে এসেছি, এটা ক্রিকেটে ভালো কিছু করবে না। আমি এটা যেটা হবে যে আপনি ভবিষ্যতে তো গ্রেট প্লেয়ার, লিজেন্ড প্লেয়ার আস্তে আস্তে কমে যাবে। কারণ যদি বড় প্লেয়ার তৈরি হতে হয়, তাকে কিন্তু ওই আপনার মানে লম্বা পরিসর যে ক্রিকেট, সেটা খেলে কিন্তু তৈরি হয়ে আসতে হয়। বাণিজ্যিকরণের জন্য যদি আমরা এই খেলাগুলি বেশি নজর দিই, তাহলে আসলে সেটা ক্রিকেটে ক্ষতি হবে। বাট এমনি ক্রিকেটে এক্সপান্ড করার জন্য যেটা, সেটা কিন্তু আপনার দরকার আছে। আপনি ইতিবাচক ভাবে দেখছেন। আমরা এই আলোচনাটি আরো কিছুক্ষণ চালিয়ে নেব। অবশ্যই একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা ফিরতেছি আমাদের আলোচনা, নিশ্চয়ই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ আমাদেরকে প্রধান প্রধান খবরগুলো জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, ফিরলাম নিউজ আওয়ার এক্সট্রায়। আমরা কথা বলছি রোড টু ফাইনাল। এই বিষয়টি সামনে রেখে তিনজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন। আলোচনা একদম শেষ পর্যায়ে রয়েছে, শেষ অংশের ছোট অংশ। এক এক করে ছোট করে সবার উপসংহার আলোচনাটি শুনে নিতে চাই। লিয়াকত আলী ভূঁইয়া, পুরো আলোচনাটাকে যদি একটু উপসংহার টানতে বলি, ছোট করে 30 সেকেন্ড। ছোট করে বলবো যে কালকের খেলা নিয়ে, কালকের খেলা যেটাই হবে, আমরা তো চাই বাংলাদেশ জয়লাভ করুক। তারপর আমি বলবো যে যেটাই ফল আসুক, আমাদের ক্রিকেটাররা যেভাবে খেলছে, আগামীতেও আরো ভালো খেলবে। আমরা সব সময় তাদের সাথে থাকবো, ভালো করুক আর খারাপ করুক, আমরা তাদের সাথে থাকবো। আমরা তাদেরকে সমালোচনা করবো যে সব জায়গাগুলা ঠিক আছে, কিন্তু আমাদের খেলোয়াড়দেরকে আমাদের খেলোয়াড়দের সাথে আমাদের থাকা উচিত। এবং সবার কাছে অনুরোধ করবো, ভালো করুক
আর খারাপ করুক, আমরা তাদের সাথে থাকি। জি অবশ্যই অবশ্যই, এবং ধন্যবাদ আপনাকে। সাইদুর রহমান শামীম, শেষ উপসংহারটি কি শুনবো আপনার কাছে? আমি শুধু এশিয়া কাপের উপর ফোকাস করতে চাই না। আমার পাশে সিলেক্টর বসে আছেন, আমি চাইবো যে এটা নিশ্চয়ই সাকসেস চাইবো, কিন্তু আমি চাইবো যে বাংলাদেশের একটা যে পোটেনশিয়াল আছে, বাংলাদেশ টিমের যেসব প্লেয়ার আছে, তাদের যে ক্ষমতা আছে, এটাকে পরিপূর্ণভাবে ব্যবহার করতে হলে নির্বাচক আমার চেয়ে নিশ্চয়ই ভালো জানেন। আমাদের চিন্তা করা উচিত যে আমরা কিভাবে টিমটাকে একটা 2019-এর যে বিশ্বকাপ, সেখানে যাতে বেস্ট পসিবল একটা টিম নিতে পারি সেটার চেষ্টা করা উচিত। এবং এই সুযোগে আমাদের 5-6 জন এস্টাবলিশ প্লেয়ার তো পারফর্ম করতেছে, এই সুযোগে আমরা যদি কিছু ইয়াং প্লেয়ারকে তাদেরকে কনফিডেন্স দিতে পারি এবং পারফরমেন্সটা আদায় করে নিতে পারি, আমার মনে হয় 2019-এ বেস্ট পসিবল একটা টিম বাইর করা যাবে। এবং আমি মনে করি যে সিলেক্টরদের বা বিসিবির এই দিকে নজর দেওয়া উচিত। নিশ্চয়ই তারা সেটাই ভাবছেন, এবং খুব গুরুত্বপূর্ণ কথাই আপনি আসলে বললেন যে একটি হলো যে আমাদের নজর আসলে দৃষ্টি অনেক সামনে, এবং তার পথ চলায় হয়তো এশিয়া কাপের একটা সাফল্যের মুকুট যদি আমাদের যুক্ত হয়। আমরা শেষ লাইনটি শুনবার জন্য হাবিবুল বাশার সুমন আপনার কাছে যাচ্ছি। চাইবো কালকের দিনটা যেন আমাদের হয়। দেখুন, বাংলাদেশ যদি দেখেন, আমরা যেদিন ভালো খেলি সেদিন কিন্তু প্রতিপক্ষ কি করছে তত গুরুত্বপূর্ণ হয় না। তো আমার একটাই চাওয়া, ডেফিনেটলি আমি মনে প্রাণে চাইছি যে কালকের ম্যাচটা জিততে। একটা টুর্নামেন্টের ট্রফি আমাদের খুব দরকার, সেটা হলে বা আমাদের মূল লক্ষ্য যেটা পরবর্তী লক্ষ্য, বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি, সেটা একটু অনেকখানি এগিয়ে যাবো আমরা। একটা প্রশ্ন, কালকে বাংলাদেশে কোন প্লেয়ারটা ভালো খেলবে আপনার কি মনে হয়? তবু একটা আমরা নিশ্চয়ই আশা করবো যে সবাই ভালো খেলে। আমরা 3 গেম খেলতে পছন্দ করি, আমরা সবাই মিলে ভালো। যদি আমি চাচ্ছি কালকের দিনটা যেন আমাদের ভালো যায়, তাহলে কিন্তু আমরা যেটা রেজাল্ট চাচ্ছি সেটা পেতে পারি। টিমের সবাই জ্বলে উঠুন, নিশ্চয়ই আমরা সবাই সেটাই চাই। অনেক ধন্যবাদ হাবিবুল্লাহ শাহ সুমন, অনেক ধন্যবাদ তিনজন অতিথিকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। রোড টু ফাইনালে আমরা কথা বলছিলাম বাংলাদেশ দলের ভালো মন্দ, বাংলাদেশ দলের সাফল্য কামনা করে আমরা এই আলোচনাটি করলাম, এবং কালকে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, আমরা নিশ্চয়ই বাংলাদেশকে শেষ সাফল্যটি অর্জন করতে দেখবো সেই প্রত্যাশা নিয়ে আমরা কালকেও আলোচনা করবো এই বিষয়টা নিয়ে। তবে আজকে আলোচনাটা এখানেই শেষ করছি, নিউজ আওয়ার এক্সট্রা আলোচনা। আর এর পরে রয়েছে আমাদের নিয়মিত আরেকটি আয়োজন পলিটিক্স প্লাস, সেখানে নতুন দুজন অতিথির সঙ্গে কথা বলবো। তবে তার আগে ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন।